চলতি মাসে বোয়িং থেকে 14টি বিমান কিনছে সরকার। 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর চিন্তা। 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু। জ্বালানি সংকট ও মূল্য বৃদ্ধিতে উৎপাদন ও রফতানি আয় কমার শঙ্কা। কর্মসংস্থান কমে চাপে পড়তে পারে সরকার। সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পরামর্শ। ঢাকা শহরের এক এক এলাকায় এক এক তাপমাত্রা, পার্থক্য 5 ডিগ্রিরও বেশি। গাছ জলাশয় ঘেরা এলাকায় কম গরম। নগরীকে বাসযোগ্য রাখতে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। চলতি মাসে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার। 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর চেষ্টা চলছে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। এছাড়া 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে পারে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান আগামী 30 এপ্রিলের মধ্যে বোয়িং থেকে 14টি বিমান কেনা এবং বিমান লিজ নেয়ার বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতেই থার্ড টার্মিনাল চালুর চেষ্টা চলছে। আগামী বাজেটের পর কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এরকম ধরনের একটা চিন্তাভাবনা আমরা করেছি। এটা রাফ আলোচনা হয়েছে। তিনি এমন নির্দেশনা দিয়েছেন যে আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এটাকে লাভজনক করতে হবে। অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে। জ্বালানি সংকট ও দাম বৃদ্ধির প্রভাবে উৎপাদন থেকে শুরু করে রফতানি আয় আরও কমার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের, যা কর্মসংস্থানের সুযোগ কমিয়ে সরকারকে চাপে ফেলবে বলে শঙ্কা তাদের। সংকট মোকাবেলায় উদ্যোক্তাদের সঙ্গে বসে সরকারকে করণীয় ঠিক করার তাগিদ দিচ্ছে বিকেএমইএ। পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে চাপমুক্ত রাখতে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। দেশের জ্বালানি তেলের সরবরাহ সংকটে পড়া দীর্ঘ অপেক্ষা অবশেষে ঠেকেছে মূল্যবৃদ্ধির স্তরে, যে মধ্যপ্রাচ্য সংঘাত আর হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে শঙ্কার বার্তা দিয়েছে আইএমএফ। সেই যুদ্ধ শেষের স্বস্তির কোনো খবর নেই ইরান যুক্তরাষ্ট্র কোনো পক্ষেই। এ অবস্থায় দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটে ভোগার শঙ্কায় পড়া পোশাক শিল্প মালিকরা বলছেন, পণ্য তৈরি ও সরবরাহ স্বাভাবিক রাখতে না পারলে ঝুঁকিতে পড়বে কর্মসংস্থানের সুযোগ। জ্বালানি সংকটের কারণে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, এই জায়গাটাও কিন্তু বাইরের নলেজ আছে। ফলে বাইরে কিন্তু আমাকে অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। 10 ঘন্টার ওয়ার্কিং আওয়ারে 2 ঘন্টা কিন্তু আমার লোডশেডিং গেলে আমার 20% প্রোডাকশন কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু সংকট কিন্তু প্রকট আকার ধারণ করবে। আমার কিন্তু 2 ঘন্টা কাজ না করেও কিন্তু শ্রমিকের বেতনও আমাকে দিতে হচ্ছে, আবার উৎপাদনও আমার 2 ঘন্টা কম হচ্ছে। চাপ সামলাতে সরকারকে উৎপাদনমুখী খাতের বেসরকারি শিল্প খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে কৌশল ঠিক করার তাগিদ দিচ্ছেন তারা। সরকারকে সমন্বিতভাবে কাজটা করতে হবে, সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার বিকল্প সোর্সিং থেকে এই তেল আনার যে ব্যবস্থা সেটাকে রাখতে হবে। রিপেমেন্ট শিডিউল, ক্লাসিফিকেশনের যে রুল, এগুলিকে এই সময়ে কিছুটা স্থগিত করা দরকার বলে আমরা মনে করি। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সময়োপযোগী সিদ্ধান্ত দেওয়া জরুরি। সব খাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব বিবেচনায় পণ্য মূল্য বৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই বিলাসী আমদানি পণ্যের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা উচিত, পট জালটা বাড়ানো উচিত, এক্সপোর্টের জার্নি যাতে দ্রুত দেশে আসে সেই ব্যবস্থা করা উচিত, এবং ওভারঅল আমাদের যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীকে সোশ্যাল সেফটি নেটের আওতায় নিয়ে আসা এবং এটাকে আরও শক্তিশালী করা। তা না হলে আমাদেরকে এখন যে অর্থনৈতিক প্রবলেম রয়েছে, অর্থনৈতিক পেছনে রয়েছে, এটা দ্রুত সামাজিক সমস্যায় রূপ নিতে পারে। আগামীতে জ্বালানি তেলের দাম আর বাড়াতে না হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি উৎপাদনমুখী খাতে চাহিদা মতো জ্বালানি সরবরাহে সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।
একই শহরে ভিন্ন ভিন্ন তাপমাত্রা। যেখানে গাছপালা ও জলাশয় আছে সেখানে কিছুটা কম, যেখানে নেই সেখানে বেশি। তাপমাত্রার তারতম্যের এই পরিস্থিতি অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে বসবাসের যোগ্যতা হারানোর ঢাকা নাম লেখাবে বিলুপ্ত শহরে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার অভাব, জলাশয় দখল ও গাছপালা নিধনই এমন পরিস্থিতির জন্য দায়ী। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে দরকার ছাদ বাগান, সড়কের পাশে গাছ, ভবনের রং, জলাভূমি দখল মুক্ত করা সহ সরকারের কঠোর নজরদারি। মোহাইমিনুর রহমান ও অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। গাছ কেটে ফেলতেছে, গাছ লাগানোর কোনো উপায় নাই। একদিকে সবুজের সমারোহ ও পাখির কলরবে মুখরিত বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, অন্যদিকে আকাশচুম্বী ভবনে ঘেরা মিরপুর 10 নম্বর। দূরত্ব মাত্র 3 কিলোমিটার, অথচ তাপমাত্রার ব্যবধান 4 ডিগ্রি। ক্যাপসের গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত 7 বছরে গড়ে দক্ষিণ সিটিতে 4 ও উত্তর সিটিতে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। ঢাকার এক প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা বোটানিক্যাল গার্ডেন এলাকায়, আর সর্বোচ্চ তাপমাত্রা মতিঝিল ও তেজগাঁওয়ে। গাছপালা, জলাশয়, লেক থাকায় উত্তরা 18 নম্বর সেক্টর, চিড়িয়াখানা, রমনা, সংসদ ভবন এলাকার তাপমাত্রার চাইতে মিরপুর 2, 10, কারওয়ানবাজার, তেজগাঁও, মতিঝিল এলাকার তাপমাত্রা অনেক বেশি। এদিকে তাপমাত্রা বৃদ্ধিতে দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। গরমে কাজ করতে অসুস্থ হয়ে উঠছে। নদীগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলতেছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ ও জলাশয় রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ না নিলে নিকট ভবিষ্যতেই বাসযোগ্যতা হারানো ঢাকা বিলুপ্ত শহরে পরিণত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। একটা শহরে 25 ভাগ সবুজ এলাকা রাখা দরকার, 10-15 ভাগ ওয়াটার বডি রাখা দরকার ছিল, যেন অন্তত ন্যাচারালি আপনি কিছু তাপ কম পান। হিট ম্যানেজমেন্টের যে বিষয়টি, সেটি আমরা আরও গুরুত্ব সহকারে যদি দেখতে পারি, তাহলে এই সমস্যাটার প্রকোপ থেকে আমরা হয়তো কিছুটা নিজেদের রক্ষা করতে পারবো। ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে ছাদ বাগান, সড়কের পাশে গাছ লাগানো সহ একগুচ্ছ পরামর্শ দিলেন পরিবেশ বিশেষজ্ঞ। জলাভূমি কিন্তু দরকার আছে, শুধু গাছ লাগালে কিন্তু তাপমাত্রা কমবে না। উপরে তাপ কমিয়ে ফেলেছেন, কিন্তু নিচ থেকে তো তাপ উঠবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ না নিলে অচিরেই তাপ 50 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আভাস পরিবেশবিদদের। নদী, নালা, খালবিল এবং সবুজায়ন রয়েছে, সেগুলো সংরক্ষণের পাশাপাশি যেখানে নেই সেখানে নিতে হবে দ্রুত বিকল্প ব্যবস্থা। তা না হলে বসবাসের যোগ্যতা হারানো ঢাকা পরিণত হবে ধ্বংসস্তূপে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ওয়াসার পাইপলাইন খনন কাজের সময় মাটি চাপা, চট্টগ্রামে প্রাণ গেল 2 শ্রমিকের। ক্ষতিপূরণ নিয়ে বাকবিতণ্ডা, হাতাহাতি ভাঙচুরের অভিযোগ, আটক 7। সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের 36টি মনোনয়নই প্রাথমিক যাচাই বাছাই বৈধ হয়েছে। সকালে আগারগাঁওয়ের নির্বাচনী কমিশনে শুরু হয় মনোনয়নপত্র যাচাই বাছাই। এ সময় স্বতন্ত্র জোট মনোনীত সুলতানা জেসমিনের মনোনয়নও গ্রহণ করে কমিশন। তবে স্বতন্ত্রভাবে মনোনয়ন দাখিল করা মাহবুবা রহমান, শর্মিন আক্তার এবং মেহেরুন নেসার মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা 26 এপ্রিলের মধ্যে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। বিএনপি আজকে আমাকে মনোনয়ন দিয়েছে এবং আজকে আমাদের বাছাই পর্ব শেষ হলো এখানে। আশা করছি খুব শীঘ্রই আমরা নির্বাচিত হব জনগণের পক্ষে কথা বলার জন্য, এবং আমাদের যে বিশেষ করে আমরা যারা নারী সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছি, নারীদের পক্ষে তো অবশ্যই কথা বলতে হবে। আজকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংসদে যে বট বাহিনী আজকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে, সেই বট বাহিনীকে আমি কট করতে চাই। হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পুষ্টি সপ্তাহকে শুধু 7 দিন গণনা না করে সবাইকে গুরুত্ব সহকারে পালনের নির্দেশ দেন তিনি। এ সময় মায়ের শাল দুধের বিকল্প নেই প্রচারণা বৃদ্ধির আহ্বানও জানান মন্ত্রী। এই সপ্তাহে সবচেয়ে ভিটামিন এ খাওয়াচ্ছি, ডি খাওয়াচ্ছি। আমরাও যারা বয়স হলে বিদেশে ডাক্তাররা বলেন একটা ভিটামিন খেতে। মায়ের বুকের দুধের কোনো বিকল্প শিশুর গঠনে আর নেই। নেচারকে সাপোর্ট দিলে একটা আমরা সমষ্টিক একটা উপকার সমাজের কাছে, মানুষের কাছে বয়ে নিতে পারবো। আমাদের কর্ম কার্য সফল হবে, চেষ্টা সফল হবে। এই যে আমরা এখন সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি।
আল্লাহর সান্নিধ্য লাভের অনন্য ইবাদত হজ। তবে এই ইবাদত কবুল হতে প্রয়োজন নিখুঁত আধ্যাত্মিক প্রস্তুতি ও আর্থিক স্বচ্ছতা। হজ কবুল ও জান্নাত নিশ্চিতে হাজিদের কিছু কঠোর শর্ত পূরণ করতে হয়। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মক্কার আকাশ বাতাস। লাখো মুমিনের হৃদয়ে একটাই প্রার্থনা, তাদের হজ যেন হজ্জে মাবরুর বা কবুল হজ হিসেবে গণ্য হয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। প্রেমময় ইবাদত হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রধান শর্ত হচ্ছে নিয়ত বা সংকল্পের শুদ্ধতা। কেবল লোক দেখানো বা নামের জন্য নয়, বরং একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্যই এই হজের সফর হতে হবে। হজ কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত আর্থিক স্বচ্ছতা। যে অর্থ ব্যয় করে একজন হাজি বাইতুল্লাহর সফরে যাচ্ছেন তা হতে হবে সম্পূর্ণ হালাল। আর্থিক স্বচ্ছতার পাশাপাশি প্রয়োজন আচরণের পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে, যে ব্যক্তি গুনাহ এবং ঝগড়া বিবাদ থেকে মুক্ত থেকে হজ সম্পাদন করতে পারবে, সে তার ঘরে ফিরে আসবে ঠিক সেভাবে যেমন একজন নিষ্পাপ শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কিছুদিন পরেই পবিত্র হজ। প্রস্তুতির এই মুহূর্তে নিজেদের ভেতর ও বাহিরকে শুদ্ধ করার আশায় নিয়ত বাঁধছেন মুমিনগণ। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব। চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন খনন কাজে মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 2 জন। ভোরে আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজন শ্রমিক ওয়াসার পাইপলাইনের কাজ করছিলেন। খননের এক পর্যায়ে মাটি ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন। স্থানীয়রা 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। এদিকে ক্ষতিপূরণ নিয়ে ঠিকাদার পক্ষের সঙ্গে শ্রমিকদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা হাসপাতালের জরুরি বিভাগের কক্ষ ভাঙচুর করে। এ ঘটনায় অন্তত 7 জনকে আটক করেছে পুলিশ। এবার বাণিজ্যের সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারায় বাংলাদেশ। চলতি মাসের প্রথম 21 দিনে এসেছে $233 কোটি রেমিটেন্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 19% বেশি। এদিকে 2022 সালের অক্টোবরের পর সর্বোচ্চ উঠেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের গতি কমেনি। চলতি মাসের প্রথম 21 দিনেই $233 কোটি 20 লাখ রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা 18.8% বেশি। গেল জুলাই থেকে 21 এপ্রিল পর্যন্ত এসেছে $2,454 কোটি, যা এক বছর আগের একই সময়ের তুলনায় 20.2% বেশি। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ গেল 21 এপ্রিল দাঁড়িয়েছে $3,512 কোটি 59 লাখ। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $3,045 কোটি 90 লাখ। গেল 16 এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল $3,503 কোটি 80 লাখ, আর BPM 6 ছিল $3,036 কোটি 62 লাখ। তথ্য বলছে, গেল মার্চ শেষে দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল $3,411 কোটি 66 লাখ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে আজ। প্রথম পর্বে উত্তরবঙ্গ ও দক্ষিণের কয়েকটি জেলার 152টি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনের প্রথম ধাপে তৃণমূল কংগ্রেস, বিজেপি কংগ্রেস, CPIM সহ একাধিক দল মাঠে সক্রিয় রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে ভোটে অংশ নিচ্ছে। অন্যদিকে বিজেপি রাজ্যে সরকার গঠনের আশায় জোর প্রচার চালাচ্ছেন। যদিও গত নির্বাচনে তারা প্রধান বিরোধী শক্তি হিসেবে সীমাবদ্ধ ছিল। 2 ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী 4 মে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশটির তামিলনাড়ুতে চলছে বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাব জানিয়েছেন, ভয় ভীতি দেখিয়ে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যাবে না। এরই মধ্যে হরমুজ প্রণালীতে 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। আটককৃত জাহাজ দুটির একটি ইসরায়েল সংশ্লিষ্ট বলে জানা গেছে। আইআরজিসির দাবি, জাহাজগুলো সামুদ্রিক আইন লঙ্ঘন করে এবং নেভিগেশন সিস্টেম অচল করে জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল। আটকের পর জাহাজ দুটিকে তল্লাশির জন্য ইরানি উপকূলে নেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কোনো সময়সীমা বেঁধে দেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। নৌ অবরোধ বহাল থাকলেও ইরান তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। সেভাবেই এটা আপনার কার্যকর হবে। 8 টাকা 10 টাকা আছে, সেটা বহাল আছে। 10 টাকা 8 টাকা এর স্থান ভেদে আছে, সেটা বহাল থাকবে, সেটা কোনো বাড়বে না। বাইশ সাল আর 26 সাল ভিন্ন। 22 সালে যারা পারেনি তাদের প্রশ্ন করলে ভালো হয়। 26 সালে যারা আপনাদের সাথে বসে কথা বলছে তারা পারবে এবং পারার জন্যই এটা সমন্বয় করেছে। এটা অব্যাহত থাকবে, এর কোনো ব্যর্থতার সুযোগ নেই। এটা আজকে থেকে কার্যকর হবে, যেহেতু আজকে সিদ্ধান্ত হচ্ছে। একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে 22 সালে যখন তেলের দাম 42% বাড়ানো হয়েছিল, তখন পরিবহন ভাড়া বাড়ানো হয়েছিল। কিন্তু আমরা দেখলাম পরে যখন তেলের দাম কমে গেল 10 টাকা, আমরা কিন্তু এই 4 বছর ধরে 100 টাকা লিটারে তেল পেয়েছি, ডিজেল, কিন্তু পরিবহন ভাড়া কমেনি। তাহলে এই এতদিন ধরে তো আপনার বাড়তি ভাড়া তারা নিল, সেটা আপনারা আলোচনা এনেছেন কেন? এটা যৌক্তিক না, সেটা আলোচনা, এটা নিয়ে বার্গেনিং হয়েছে। আমি আবারও আপনাকে বলতে চাই, 22 সাল থেকে যত সময় পর্যন্ত যেটা আপনি বললেন আগে আমাদের সরকারের আগ পর্যন্ত, সেটা তাদের দায়। যারা ব্যর্থ হয়েছে তাদের এক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সবকিছু ইনফ্লেশনও তো বেড়েছে। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের সর্বশেষ পরিস্থিতি জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।